এটি আইসিআইসিআই ব্যাংকের টেকনিক্যাল চার্ট। আর এখানে টাইম ফ্রেম ডেইলি। এখানে দেখুন আমি এন্ট্রি লেভেল এবং টার্গেট লেভেল মার্ক করেই রেখেছিলাম। মানে যেদিন আমি এখানে এন্ট্রি করেছিলাম টার্গেট রেখেছিলাম 5%, আর যে টার্গেটটি এখানে আজকেই হিট। প্রথমত জানবো আমরা এই স্টকে কেন এন্ট্রি করেছি, মানে কোন স্ট্র্যাটেজিতে এন্ট্রি করেছিলাম, এবং দ্বিতীয়ত এই আইসিআইসিআই ব্যাংকটিকে আমরা কেন সিলেক্ট করেছিলাম বলতে এই স্টকটিকে আমি কেন আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছিলাম, আর ওয়াচ লিস্টে অ্যাড করার পর কেন এই স্টকটিকে ফলো করে এখানে এন্ট্রি, আর কেনই বা এখানে 5% টার্গেট রেখেছিলাম। সমস্ত বিষয়গুলোই আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। এখানে দেখুন এই ক্যান্ডেলটি 6 আগস্টের ডেইলি ক্যান্ডেল, আর ক্যান্ডেলটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। এই 5 আগস্টের ক্যান্ডেলটিও বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছিল, কিন্তু 5 আগস্ট এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দেয়নি, আর তার জন্যই আমরা 6 আগস্ট এখানে এন্ট্রি করিনি। আমরা এন্ট্রি করেছিলাম 7 আগস্ট, কারণ 6 আগস্টের ক্যান্ডেলটি ক্লোজ না হওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছিলাম না যে ক্যান্ডেলটি আদৌ বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দেবে। আর যখনই বুঝতে পারলাম যে ক্যান্ডেলটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে, তখনই আমরা স্টকটিকে র্যাডারে রেখে ফলো করছিলাম 7 আগস্ট। আমি যদি 7 আগস্টের 15 মিনিটের ক্যান্ডেল দেখার চেষ্টা করি, এখানে দেখুন এগুলো সব 7 আগস্টের 15 মিনিটের ক্যান্ডেল, আর এখানে স্টকটি গ্যাপ আপ ওপেন হয়েছিল, আর গ্যাপ আপ ওপেন হয়েই প্রথম ক্যান্ডেলটি নিচে এসেছিল। আমরা কিন্তু এন্ট্রি করেছিলাম এখানে দ্বিতীয় ক্যান্ডেলে। এই সমস্ত জায়গায় এন্ট্রি করার পর স্টকটি সারা দিন নিচেই ছিল, এবং তারপর যদি আমরা একটু সামনে গিয়ে দেখি, এখানে দেখুন অনেকগুলো দিন স্টকটি একই রেঞ্জে ঘোরাফেরা করছিল। আমরা এন্ট্রি করেছিলাম এখানে, এন্ট্রি করার পর উপরে যাওয়ার তো নামই ছিল না, বরং নিচে অনেকবার ক্রাশ করেছিল, এখানে অনেকবার নিচে আসছিল। কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি 5% নিচে আসছে কিনা আমরা ডেইলি টাইম ফ্রেমে সেটা দেখে নেব আগে। এখানে দেখুন আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি করার পর স্টকটি কিন্তু 5% নিচে আসেনি, স্টকটি মোটামুটি 1.70% মতো নিচে এসেছিল, কিন্তু ক্লোজিং দিতে পারেনি। ক্লোজিং দিয়েছিল মোটামুটি 1% নিচে। যদি স্টকটি 5% নিচে আসতো তো আমরা নিশ্চয়ই এখানে অ্যাভারেজ করতাম। যেহেতু স্টকটি অ্যাভারেজ করার সুযোগই আমাদের দেয়নি, তাই এখানে কোনো রকম অ্যাভারেজ করিনি। আর এখানে দেখুন এখানে 5% টার্গেট হিট করে দিল 20 দিনে, আর স্টকটি কিন্তু এখানে লাস্ট হাই পর্যন্ত যেতেই পারে, কিন্তু আমরা আর এখানে ওয়েট করব না। যেহেতু আমাদের টার্গেটটি হিট, তাই এখানেই আমরা এক্সিট। কারণ এখানে এন্ট্রি করেছিলাম 5% এর জন্য, আর স্টকটি উপরে যাচ্ছে বলে আমরা যদি এখানে টিকে থাকি, কে জানে আগামীকাল যদি স্টকটি গ্যাপ ডাউন ওপেন হয়ে সোজা নিচে ক্র্যাশ করে যায়, তখন কিন্তু আমাদের আফসোস করতে হবে যে কেন আমি এখানে এক্সিট করলাম। তো মোটামুটি এই বিষয়গুলো আমরা অনেকেই জানি, মানে আপনি যদি আমার পুরনো ভিডিওগুলো দেখে থাকেন এই বিষয়গুলো নিয়ে আমি অনেকবারই আলোচনা করেছিলাম। তো এখন কথা হলো আমি এই স্টকটিকে কিভাবে সিলেক্ট করব, আর কেনই বা আমি এই স্টকটিতে এন্ট্রি করলাম। এটি আইসিআইসিআই ব্যাংক না হয়ে ইয়েস ব্যাংকও তো হতে পারতো। অনেক ব্যাংক আছে, অন্যান্য ব্যাংক বাদ দিয়ে কেন আমি এই স্টকটিকে সিলেক্ট করেছিলাম, তো এবারে সেটি দেখে নিন। স্টক সিলেক্ট করার জন্য অনেক পদ্ধতি আছে, কিন্তু আমি যে পদ্ধতিতে স্টক সিলেক্ট করি সেটাই আমি শেয়ার করব। তো তার জন্য আমি এখানে এসেছি গুগলে, আর গুগলে এখানে আমি সার্চ করব screener.in। আপনি যদি আমার পুরনো ভিডিওগুলো দেখে থাকেন তো সেখানে আমি দেখিয়েছিলাম যে আমরা কিভাবে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকগুলোকে খুঁজে বের করব। আমি অনেক কয়েকটি স্ক্রিনার শেয়ারও করে দিয়েছিলাম। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেই স্ক্রিনারগুলোকে দেখে নিতে পারেন। তো এখানে আমি টাইপ করব screener.in। screener.in টাইপ করার পর আমি দেব এন্টার দিলেই এখানে screener.in এর মেইন পেজটি চলে এসেছে। যেহেতু আমি আগে থেকেই এখানে screener.in এ লগ ইন আছি, তাই আমাকে আর নতুন করে লগ ইন করতে হলো না। কিন্তু আপনার যদি লগ ইন করা না থাকে বা আপনার যদি screener.in এ কোনো অ্যাকাউন্ট ওপেন করা না থাকে, তো আপনি screener.in এ এখানে রেজিস্টার করে নিতে পারেন। রেজিস্টার করার জন্য শুধুমাত্র ইমেল এবং মোবাইল নাম্বারের দরকার। এখানে প্রিমিয়াম ভার্সনও আছে, বাট আমি
ফ্রি ভার্সন থেকেই স্টক সিলেকশন করি। তো কিভাবে করি চলুন সেটা দেখে নেওয়া যাক। আমি প্রথমেই এখানে স্ক্রিনে যাব। এখানে স্ক্রিনে ক্লিক করলেই যে স্ক্রিনারগুলো আমি অলরেডি তৈরি করেছিলাম সেই স্ক্রিনারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু screener.in-এ যে স্ক্রিনারগুলো খুবই পপুলার আমরা সেই স্ক্রিনারগুলো এখানে দেখতে পাবো। আর এদিকে দেখুন এখানে ব্রাউজ সেক্টর দেখতে পাচ্ছি, যেখানে সেক্টরগুলো ভাগ ভাগ করে দেওয়া আছে। আমি যদি ব্যাংকিং সেক্টরের স্টকগুলো দেখতে চাই তো এখানে ক্লিক করলেই আমরা ব্যাংকিং সেক্টরে যে স্টকগুলো আছে সেগুলো দেখতে পাবো। আমি যদি সিমেন্ট সেক্টরের স্টকগুলো দেখতে চাই আমি এখানে ক্লিক করলেই সেই স্টকগুলোকে দেখতে পাবো। আমি যদি দেখতে চাই যে FMCG সেক্টরে কোন কোন স্টকগুলো আছে আমরা এখান থেকেই দেখতে পাবো। তো প্রথমেই আমি যাব এই ব্যাংকিং সেক্টরে, কারণ ICICI ব্যাংক এটি ব্যাংকিং সেক্টরের স্টক, তাই প্রথমেই আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই ব্যাংকিং সেক্টরে যতগুলো স্টক আছে আমরা সেটি দেখতে পাবো। এখানে 41টি স্টক আছে, সবগুলোই ব্যাংক। আর এখানে হেডিংয়ে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই সিরিয়াল নাম্বার, তারপর স্টকটির নেম, তারপর CMP মানে কারেন্ট মার্কেট প্রাইস, তারপর মার্কেট ক্যাপ, তারপর ডেট টু ইকুইটি, তারপর প্লেসড, তারপর ROC, তারপর বিভিন্ন রকমের প্যারামিটার এখানে লাগিয়ে রেখেছি। যদিও আমি এই বিষয়টি অনেক আগে শেয়ার করেছিলাম যে আপনি কিভাবে এই হেডিংগুলো নিজের মতো করে সেট করবেন, তারপরেও এখানে সংক্ষেপে দেখে নেওয়ার চেষ্টা করব। কারণ যে হেডিংগুলো লাগিয়েছি এগুলো সেই প্যারামিটার যে প্যারামিটারগুলোকে আমরা স্ক্রিনারে ব্যবহার করেছিলাম। আমরা হয়তো অনেকেই এই প্যারামিটারগুলোর মানেই জানি না, কিন্তু তারপরেও আমাদের এই প্যারামিটারগুলো দেখে নেওয়া খুবই জরুরি। কোনো একটা ফান্ডামেন্টাল স্ট্রং স্টকের ROC মিনিমাম কত হওয়া উচিত আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম, অথবা আমি যে স্ক্রিনারগুলো শেয়ার করেছিলাম সেই স্ক্রিনারগুলোতেই দিয়ে দেওয়া আছে যে একটা ফান্ডামেন্টাল স্ট্রং স্টকের ROC মিনিমাম কত হওয়া উচিত, কোনো একটা ফান্ডামেন্টাল স্ট্রং স্টকের ডেট টু ইকুইটি কত হলে আমরা সেই স্টকটিকে আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। সমস্ত বিষয়গুলোই আমি স্ক্রিনারে আলোচনা করেছিলাম, পারলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারেন। তো এখানে দেখুন এটি মার্কেট ক্যাপ, আর মার্কেট ক্যাপের পাশেই একটা অ্যারো সিম্বল দেখতে পাচ্ছি যেটা উপরের দিকে আছে, মানে এটি এখানে শর্ট করা আছে। এই 41টি স্টকের মধ্যে যে স্টকটি মার্কেট ক্যাপ দিয়ে সবচাইতে বড় সেই স্টকটি প্রথমে, তারপর যে স্টকটি মার্কেট ক্যাপ দিয়ে এখানে দ্বিতীয় নাম্বারে সেই স্টকটি এখানে দ্বিতীয় নাম্বারে, এভাবেই সমস্ত স্টকগুলো সাজানো আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই HDFC ব্যাংক, তারপরের পজিশনটি ICICI ব্যাংক, তারপর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর এক্সিস ব্যাংক, তারপর কোটাক মহিন্দ্রা ব্যাংক, তারপর ব্যাংক অফ বরোদা। আমরা যদি এই প্যারামিটারগুলোর কিছুই না বুঝি সেক্ষেত্রে আমরা কিন্তু এই 41টি স্টকের মধ্যে এখান থেকে 5টি স্টক তুলে নিতে পারি। প্রথমটি HDFC ব্যাংক, দ্বিতীয়টি ICICI ব্যাংক, তৃতীয়টি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, চতুর্থ নম্বরে এক্সিস ব্যাংক, আর সব শেষে যেটি আছে কোটাক মহিন্দ্রা ব্যাংক। কিন্তু আমরা যদি এই প্যারামিটারগুলো মোটামুটি বুঝি তো পিছন থেকেও আমরা স্টক তুলে নিতে পারি। তো সেই বিষয়টিতে আমি পরে আসছি, কিন্তু এখান থেকে আমরা চোখ বুঝে এই 5টি স্টকে তুলে নিতে পারি। যে স্টকে ট্রেড ইনভেস্ট আমরা যেটাই করতে চাই না কেন এই 5টি স্টকে আমরা সেটাই করতে পারি। আর ICICI ব্যাংকটিকে আমি এভাবেই সিলেক্ট করেছিলাম। আমি বুঝি না ডেট টু ইকুইটি রেশিও, আমি বুঝি না প্লেসড পার্সেন্ট, আমি বুঝি না ROC, আমি প্রমোটার হোল্ডিং বুঝি না, আমি পাবলিক হোল্ডিং বুঝি না, আমি DII হোল্ডিং বুঝি না, FII হোল্ডিং বুঝি না, সেলস গ্রোথ কি সেটা জানি না, প্রফিট গ্রোথ কি সেটাও জানি না, মানে আমরা এগুলো কিছুই জানি না। শুধু জানি যে ব্যাংকিং সেক্টরে টোটাল 41টি স্টক, আর এই 41টি স্টকের মধ্যে এই 5টি স্টক টপ। আর সে কারণেই আমি এই 5টি স্টককে চার্টিংকের ওয়াচ লিস্টে অ্যাড করব। তো সেটা কিভাবে চলুন এবার সেটাও দেখে নেওয়া যায়। চার্টিংকে যাওয়ার জন্য আমি চলে এসেছি এখানে গুগলে, এখানে আমি টাইপ করব চার্টিং। এখানে চার্টিং টাইপ করার পর আমি এখানে দেব এন্টার দিলেই এটি চার্টিংকের ওয়েবসাইট। আমি প্রথম লিঙ্কটিতেই ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই চার্টিংকের মেইন পেজটি ওপেন হয়ে গেছে। আর এখানে দেখুন ড্যাশবোর্ডের নিচে একটি স্ক্যান আর একটি ওয়াচ লিস্ট। আমি এই ওয়াচ লিস্টেই ক্লিক করে নেব। এই ওয়াচ লিস্টে ক্লিক করলেই যে ওয়াচ লিস্টগুলো আমি আগেই তৈরি করে রেখেছি এখানে আমরা সেই ওয়াচ লিস্টগুলোই দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি এখানে একটা নতুন ওয়াচ লিস্ট ক্রিয়েট করতে চাই তো ক্রিয়েট এ নিউ ওয়াচ লিস্ট এখানে ক্লিক করলেই একটা নতুন ওয়াচ লিস্ট আমরা ক্রিয়েট করতে পাবো। তো আমি যেহেতু 5টি
স্টককে এখানে অ্যাড করব, তাই ক্রিয়েট এ নিউ ওয়াচ লিস্টে ক্লিক করে এখানে ওয়াচ লিস্টের নাম টাইপ করে দেব। যেহেতু নেমের এখানে স্টার মার্ক দেওয়া আছে তাই এটি ম্যান্ডেটরি। ওয়াচ লিস্ট নেমটি আমাদের দিতে হবে, কিন্তু ডেসক্রিপশন বক্সে আমরা যদি কিছু নাও লিখি তবুও চলবে। তো সাপোজ আমি এখানে ওয়াচ লিস্টে নাম দিব ব্যাংক ENK। এখন আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে নিলাম। এখানে দেখুন নতুন একটি ওয়াচ লিস্ট ক্রিয়েট হয়ে গেছে, যেখানে কোনো স্টকে নেই, এখনো পর্যন্ত 0 দেখাচ্ছে। আর এখানে নো করা আছে, কারণ এই ওয়াচ লিস্টগুলো থেকে আমার এই ওয়াচ লিস্টটি অ্যাক্টিভ আছে আর এগুলো সব ইনঅ্যাক্টিভ করা আছে। আমি যদি এই নোটাকে ইয়েস করে দিই তো এই ওয়াচ লিস্ট হবে অ্যাক্টিভ। তো এখন এটি ইয়েস করব না, আগে এখানে স্টকগুলোকে অ্যাড করে নেব। স্টকগুলোকে কিভাবে অ্যাড করব? এখানে দেখুন এডিট, অ্যাড, ভিউ স্টক এবং ডিলিট। আমি যদি এই ওয়াচ লিস্টটিকে ডিলিট করতে চাই তো ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আমি যদি এই ওয়াচ লিস্টে কোন কোন স্টক আছে বা এই ওয়াচ লিস্টে যদি কোনো একটা স্টক অ্যাড করতে চাই তো এখানে ক্লিক করব, অ্যাড অথবা ভিউ স্টক। আমি যদি এই ওয়াচ লিস্টের নাম পরিবর্তন করতে চাই তো এখানে এডিট করলেই আমি এই ওয়াচ লিস্টের নামটি পরিবর্তন করতে পারবো। তো আমি যেহেতু প্রথমে 5টি স্টক অ্যাড করব, তার জন্য অ্যাড ভিউ স্টকে একবার ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাচ্ছি আপলোড স্টকস ফ্রম টেক্সট অথবা CSV উইথ সিম্বল অর ISIN। আমি নোটপ্যাডের মাধ্যমে শুধু সিম্বলগুলোকে এক ক্লিকে এখানে 500টি স্টক অ্যাড করতে পারি। সেই পদ্ধতিটি আমি আগের ভিডিওগুলোতে শেয়ার করেছিলাম। আর এখানে দেখুন সার্চ এবং অ্যাড সিলেক্টেড। আমি যেহেতু 5টি স্টককে অ্যাড করব তো এখান থেকে সার্চ করেও অ্যাড করতে পারি, অথবা আমার কাছে যদি নোটপ্যাডে সেই সিম্বলগুলো থাকে তো আমি এখানে চুজ ফাইল করেও আপলোড করতে পারি। তো প্রথমে এখানে সার্চ করব। প্রথম যে স্টকটিকে আমি নেব এখানে সেটি HDFC ব্যাংক। HDFC ব্যাংক। এখানে সার্চে একবার ক্লিক করব। এখানে সার্চে ক্লিক করার পর এখানে দেখুন HDFC ব্যাংক লিমিটেড স্টক নেমটি চলে এসছে। আমি প্রথমে এই স্টকটিকে সিলেক্ট করে নেব, মানে এখানে একবার ক্লিক করে নেব। এখানে একবার ক্লিক করলেই স্টক নেমটি সিলেক্ট হয়ে গেল। এবারে অ্যাড সিলেক্টেড করলেই এই স্টকটি চলে আসবে। এখানে আমি অ্যাড সিলেক্টেডে ক্লিক করলাম, এখানে ওকে করলাম। এখানে দেখুন এখানে একটি স্টক অ্যাড হয়ে গেছে। যদি আমি এই স্টকটিকে রিমুভ করতে চাই তো এখানে রিমুভ করলেই এই স্টকটি এখান থেকে বেরিয়ে যাবে। ঠিক একইভাবে এখানে ICICI ব্যাংকটিকেও অ্যাড করব। ICICI ব্যাংক। এখানে সার্চ করব, ICICI ব্যাংকটিকে সিলেক্ট করে অ্যাড সিলেক্টেড, ওকে, দুটো স্টক অ্যাড হয়ে গেল। এবারে সার্চ করব আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এখানে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও লিখতে পারি, অথবা আমি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিম্বলটি টাইপ করি তাহলেও চলবে। আমি সিম্বলটি টাইপ করব SBIN। এখানে সার্চ করলেই এখানে দেখুন অনেক কয়েকটি স্টক নেম চলে এসছে। প্রথমটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরেরটি DSP, তারপর SBI নিফটি ইকুয়াল ওয়েট ETF। আমি প্রথমটিতেই ক্লিক করে নেব। স্টক নেমকে সিলেক্ট করে অ্যাড সিলেক্টেড, ওকে। এবারে আমি এখানে লিখব এক্সিস ব্যাংক। এক্সিস ব্যাংক, এন্টার দিলাম। এখানে এক্সিস ব্যাংক লিমিটেড স্টক নেমটি চলে এসছে। এখানে সিলেক্ট করে আমি অ্যাড সিলেক্টেড, ওকে। এখন টাইপ করব কোটাক ব্যাংক, AOTAKBANK, এন্টার। এখানে কোটাক মহিন্দ্রা ব্যাংক চলে এসছে। আমি এখানে সিলেক্ট করে অ্যাড সিলেক্টেড করলাম, ওকে। আর এখানে দেখুন 5টি স্টক অ্যাড হয়ে গেছে। কিন্তু আমার কাছে যদি নোটপ্যাড থাকতো, মানে নোটপ্যাডে যদি এই 5টি স্টকের সিম্বল থাকতো তো আমি এখানে এক ক্লিকেই সেগুলোকে অ্যাড করতে পারতাম। কিভাবে একবার সেটাও দেখে নেওয়া যায়। এটি আমার ব্ল্যাঙ্ক একটি নোটপ্যাড, যেখানে আমি টাইপ করব স্টকগুলোর সিম্বল নেম। প্রথমে আমি লিখব HDFC ব্যাংক, তারপর এখানে টাইপ করব ICICI ব্যাংক। নেক্সট যে স্টকটি আছে এক্সিস ব্যাংক, এক্সিস ব্যাংক। নেক্সট যে স্টকটি আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমি টাইপ করব সিম্বল SBIN। নেক্সট যে স্টকটি আছে কোটাক মহিন্দ্রা ব্যাংক, যার সিম্বল কোটাক ব্যাংক, AOTAKBANK। টোটাল 5টি সিম্বল আমি এখানে টাইপ করলাম। এই নোটপ্যাডটিকে আমি করব সেভ। ফাইলে গিয়ে সেভ করব। আমি ডাউনলোডে সেভ করে নিলাম, নাম দিব ব্যাংক, সেভ করে নিলাম। এটিকে এখন ক্লোজ করে দেব। কিন্তু এগুলো অ্যাড করার আগে প্রথমে এই স্টকগুলোকে রিমুভ করতে হবে, কারণ সেই স্টকগুলো এখানে অলরেডি অ্যাভেলেবেল। তাই এমটি ওয়াচ লিস্ট করে আমি এই স্টকগুলোকে রিমুভ করে দেব। এখানে এমটি ওয়াচ লিস্টে ক্লিক করলাম, ওকে। এখানে দেখুন ওয়াচ লিস্টটি ব্ল্যাঙ্ক হয়ে গেল। এখন আমি চুজ ফাইল করব। এই চুজ ফাইলে একবার ক্লিক করে নেব। চুজ ফাইলে ক্লিক করার পর আমি যেহেতু ফাইল থেকে সেভ করেছিলাম ডাউনলোডে,
তাই এখান থেকে ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করব। ডাউনলোডে ক্লিক করলেই এখানে আমরা ব্যাংক নামে যে নোটপ্যাড ফাইলটিকে সেভ করেছিলাম এই ফাইলটি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমি এই ফাইলটিকে একবার সিলেক্ট করে নেব। এখানে ক্লিক করলেই ফাইলটি সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে ওপেনে ক্লিক করলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। ওপেনে ক্লিক করে নিলাম। এখানে দেখুন ব্যাংক নামের টেক্সট ডকুমেন্টটি এখানে ইনসার্ট হয়ে গেছে। আমি যদি এখানে আপলোডে ক্লিক করে নিই তো এই ফাইলটি এখানে আপলোড হয়ে যাওয়ার কথা। তো আমি আপলোডে ক্লিক করে নিলাম। এখানে দেখুন স্টক পাসটি ইনসার্ট হয়ে গেছে। যে পাসটি স্টক নোটপ্যাডে ছিল সেই পাসটি স্টক এক ক্লিকেই এখানে চলে এসছে। তো পদ্ধতি দুটো আপনার যেটা ভালো লাগে আপনি সেই পদ্ধতিতেই এভাবে ওয়াচ লিস্ট তৈরি করে নিতে পারেন। কিন্তু শুধু ওয়াচ লিস্ট তৈরি করলেই হবে না। আমি যদি এখানে ওয়াচ লিস্টে যাই, এখানে ওয়াচ লিস্টে গেলেই আমরা সেই ওয়াচ লিস্টগুলো দেখতে পাবো যে ওয়াচ লিস্টগুলো আমি আগেই তৈরি করেছিলাম। কিন্তু আজকে যে ওয়াচ লিস্ট আমি তৈরি করলাম সেটি ব্যাংক, আর এই ওয়াচ লিস্টকে করতে হবে অ্যাক্টিভ। যদি কিনা আমি এই 5টি স্টককে স্ক্যান করতে চাই তো এখানে এই ওয়াচ লিস্টটি অ্যাক্টিভ করে নিতে হবে। তার জন্য শুধু এখানে একবার ক্লিক করব ইয়েস। যদি এখানে থাকে ইয়েস তার মানে বুঝতে হবে যে এই ওয়াচ লিস্টটি অ্যাক্টিভ আছে। আমি যদি কোনো একটা স্ক্যানার এখন রান করি তো এই 5টি স্টকই স্ক্যান হয়ে যাবে। তাই কোনো একটা স্ক্যানার রান করার আগে আমাদের ওয়াচ লিস্টটি দেখে নেওয়া দরকার যে কোন ওয়াচ লিস্টটি অ্যাক্টিভ আছে, মানে কোন স্টকগুলো আমরা স্ক্যান করতে চাই। যদি আমি এই ওয়াচ লিস্টটিকে স্ক্যান করতে চাই তো এটিকে করে নেব অ্যাক্টিভ। যদি আমি এই স্টকগুলোকে স্ক্যান করতে চাই, মানে এই ওয়াচ লিস্টে যে স্টকগুলো আছে এই স্টকগুলোকে যদি স্ক্যান করতে চাই তো এখানে করে নিতে হবে ইয়েস। আর কিভাবে চার্টিংকে একটি স্ক্রিনার তৈরি করবেন আমি আগেই অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছিলাম, পারলে প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি আপনার কাজে লাগবে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।